আসসালামু আলাইকুম এবং যারা যারা সালাম দিচ্ছ টিচার্স ইনবক্সে ওয়ালাইকুম আসসালাম সবাইকে একসাথে একেবারে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা, তোমরা কেমন আছো সেটা একটু বলো। একটু চেষ্টা করলে ইনশাল্লাহ পারবা, কঠিন কিছু না, কারণ ক্লাস 10 এর যে সিলেবাসটা সেটা খুব সীমিত, খুব ছোট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চেনার দরকার নাই, চেনা যেতে হবে না, চেনা যাওয়া ম্যান্ডেটরি না। আসো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকে বাংলা 15 এবং 16 নাম্বার লেকচারে আমরা ফার্স্টে বাংলা 15তে যেটা পড়বো সেটা হচ্ছে একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে সেই দিন এই মাঠ। খুব ছোট্ট একটা কবিতা। কবিতাটার যে বিষয়বস্তু সেটাও খুব ছোট এবং ইজি টু রিমেম্বার। আমার কাছে মনে হয় যে এটা থেকে মনে রাখা অনেক সহজ, এটা থেকে সৃজনশীল অ্যান্সার করা অনেক সহজ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কবিতাটার যে আয়তন, সে আয়তনটা অনেক ছোট। দেখো 1, 2 শেষ, এই 2 পৃষ্ঠার মধ্যে কবিতাটা শেষ। মানে খুব অল্প কিছু লাইন, কয়টা লাইন, 12টা সম্ভবত, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আচ্ছা 13, এরকম 12-13টা লাইন, খুব ছোট একটা কবিতা। তো কবিতাটার যে বিষয় সেটা আমরা জানবো, কবিতাটা লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো, যাতে এটা থেকে আমরা জ্ঞানমূলক অনুধাবন এগুলো আসলে একটু হালকা পাতলা অ্যান্সার করতে পারি। আচ্ছা, তো কবিতাটাতে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল আমরা একটু কথা বলবো এই কবিতাটার বিষয় নিয়ে। তোমরা যারা যারা ছোট কবিতাটা পড়ছো তারা তো জানো, আর যারা পড়ো নাই তাদের জন্য আমি একটু বলি যে এই কবিতাটার বিষয়টা কি। আচ্ছা, গল্পের কবিতা কোন কোন টপিক নোট করবে এক্সামের জন্য? বিষয়টা ফারিহা, তোমার কোন এক্সাম? ধরো তোমার উইকলি এক্সাম, সেখানে তোমার সিলেবাস কম, তাহলে সেখানে তোমার যেটা সিলেবাসে আছে সবই নোট করতে হবে। তুমি যখন বার্ষিক পরীক্ষা দিবা তখন তুমি 10টা থেকে কমায় করতে পারবা। তো এখন যেহেতু তোমার একদম আর্লি স্টেজ, প্রাইমারি স্টেজ, এখন তোমাকে সবই নোট করে একটু দেখে রাখতে হবে। তারপর যখন তুমি বুঝে যাবা যে না আমি এটা দিব এটা দিব না, একদম এসএসসির আগে, তখন যে তুমি এটাকে কমাবা। শুরুতে যদি তুমি কমায়া নোট করো তাহলে তো হবে না। ঠিক আছে, আমরা একটু খেয়াল করলে দেখবো যে সেই দিন এই মাঠ, টাইটেলটা হচ্ছে সেই দিন এই মাঠ। আচ্ছা, সেই দিন এই মাঠ মানে কি বুঝায়? সেই দিন এই মাঠ বলতে এখানে অনেক কিছু হতে পারে। ধরো আমরা একটা বিতর্কের একটা টার্ম আছে যেটা নাম হচ্ছে বারোয়ারি বিতর্ক। ওখানে কি হয়, একটা লাইন দেওয়া থাকে, অনেকটা ইংলিশের কমপ্লিটিং স্টোরির মতো। সেখানে একটা লাইন দেওয়া থাকে, আমাদেরকে ওই লাইনটা নিজের ইচ্ছা মতো কমপ্লিট করতে হয়। ইংলিশে যেরকম আমরা কমপ্লিটিং স্টোরি করি, ঠিক অনেকটা ওরকম, যে একটা লাইন বা একটা কিছু শুরু করে দেওয়া থাকবে, একটা ঘটনা, সেটাকে আমরা আমাদের মতো করে কি করি, এন্ড করি বা কমপ্লিট করি, সেটাকে আমরা বলি কমপ্লিটিং স্টোরি। তো এখানে যে কবিতাটার টাইটেল দেওয়া আছে বা শিরোনাম দেওয়া আছে সেই দিন এই মাঠ, এখন এটাকে আমরা চাইলে যে কোনো ভাবে এন্ড করতে, যে কোনো ভাবে আমরা মনে করতে পারি যে এখানে সেই দিন এই মাঠ দিয়ে লেখক বা কবি কি বুঝাতে চাচ্ছেন। তো আমরা টাইটেলটাতে না যে যদি বিষয়টার দিকে একটু খেয়াল করি, এখানে বিষয়টা দিয়ে কবি আমাদেরকে, জীবনানন্দ দাশ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে দেখো একটা মানুষের মৃত্যু আছে, কিন্তু যে প্রকৃতির যে অনুষঙ্গ বা আমাদের আশেপাশে আমরা যে সৌন্দর্যগুলো দেখি সেগুলোর কোনো ধরনের মৃত্যু নাই। সভ্যতা একটা জিনিস, এই সভ্যতা একটা ক্ষয়িষ্ণু ব্যাপার, সভ্যতার ক্ষয় হয়, সময়ের সাথে সাথে সভ্যতাগুলো হারিয়ে যায়। যেমন আমরা শুনছি সিন্ধু সভ্যতা, আমরা শুনছি মেসোপটেমীয় সভ্যতা, এশিরীয় সভ্যতা, এরকম অনেক ধরনের সভ্যতার কথা আমরা শুনছি, আগের যুগে ছিল। এখন আমরা 2025 সালে এসে এক ধরনের পাচ্ছি, আবার আমাদের 3025 সালে এসে আমাদের পরবর্তী যে জেনারেশন তারা আরেক ধরনের জিনিসপত্র পাবে। তো এখানে কবি দেখাতে চাচ্ছেন যে সভ্যতার যে ব্যাপারটা সেটা একদিকে ক্ষয়িষ্ণু, ক্ষয় হয় এটার, এবং অন্যদিকে এটার বিনির্মাণ চলে। বিনির্মাণ মানে কি, দেখো বিনির্মাণ কথাটাকে একটু আমরা ব্যাখ্যা করি। নির্মাণের আগে লেখা হয়েছে বিনির্মাণ, তার মানে একবার নির্মাণ করা হচ্ছে, তারপরে আবার এটাকে রিঅ্যারেঞ্জ করা হচ্ছে, রিমেক করা হচ্ছে। তার মানে এখানে কবি বলতে চাচ্ছেন সভ্যতা একদিকে ক্ষয়িষ্ণু, সভ্যতার ক্ষয় হয়, সভ্যতার যে উপাদানগুলো, অনুষঙ্গগুলো, ওগুলো লোপ পায়, আরেক দিকে নতুন নতুন অনেক কিছু তৈরি হয়। তাহলে তুমি দেখো যে আগের দিনে তুমি যে জিনিসটা পাইতা সেটা একটা সময় আস্তে 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 কি হবে, নষ্ট হয়ে যাবে। আবার এখনকার মানুষরাও নতুন নতুন কিছু তৈরি করতেছে। তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। ধরো এই যে বললাম যে মানুষ মরে যায়, তার সৌন্দর্যগুলো থেকে যায়, সভ্যতা ক্ষয়িষ্ণুতা আছে, বিনির্মাণ আছে, এটার এক্সাম্পল হিসেবে তুমি একটু চিন্তা করো। তোমরা সবাই হয়তোবা তাজমহলের নাম শুনছো না? তাজমহল কোথায় বলো তো? সাবরিনা আরেকজনের নাম, আমার নামের মতো। আচ্ছা, আমি তো ক্লাস নিচ্ছি, আমি কিভাবে তোমার রিপ্লাই দিব বলো, কমেন্টে রিপ্লাই সম্ভব এটা দেওয়া? আচ্ছা, সবাই জানো, হ্যাঁ, ওকে, ইন্ডিয়াতে, ওকে ঠিক আছে। হ্যাঁ, আরো সুন্দর করে আগ্রা, আরো যা যা বলার বলতেছো তোমরা। তো এই যে দেখো তাজমহল, এটা তৈরি করছে কে, নাম বলো তো?
তৈরি করছে তার স্ত্রী মমতাজের জন্য তৈরি করছে। এখন দেখো একটা জিনিস, যে তিনি তাজমহল তো তৈরি করছেন, এত সুন্দর একটা জিনিস, মানুষ বিভিন্ন জায়গা থেকে তাজমহল দেখতে চায় এবং তাজমহলের মধ্যে বিভিন্ন ধরনের আশ্চর্যজনক ঘটনার কথা বলা হয়, সৌন্দর্যের একটা অন্যতম এক্সাম্পল হিসেবে তাজমহলকে আমাদের সামনে দাঁড় করানো হয়। এখন এটার হিস্ট্রিতে আমরা যাবো না, আমরা এতটুকু একটু বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো এই যে সম্রাট শাহজাহান তাজমহলটা তৈরি করালেন তার প্রিয়তমার জন্য, তিনি কে বেঁচে আছেন? নাই। তার প্রিয়তমা যাকে দেখানোর জন্য তিনি তাজমহলটা তৈরি করছেন, সে কে বেঁচে আছে? যার জন্য তৈরি করেছে সেও বেঁচে নাই। এটা কে দেখতেছে? এখন আমরা দেখতেছি। তার মানে দেখো, একটা সভ্যতা বা একটা সৃষ্টি, একটা যে কোনো কিছু একটা সময় যখন তৈরি করা হয়, সেটা তৈরি করা হলে সেটা হয়তোবা থেকে যাচ্ছে, কিন্তু সেটা যার জন্য তৈরি করা হয়েছে, যে মানুষগুলোর জন্য তৈরি করা হয়েছে, সে মানুষগুলো কিন্তু থেকে যেতে পারছে না। তার মানে এখানে আমরা দুইটা জিনিস একটু খেয়াল করবো, সেটা হচ্ছে মানুষ মরণশীল, কিন্তু যেগুলো সৌন্দর্যের উপাদান, যেগুলো সৌন্দর্যের অনুষঙ্গ, সেগুলো যুগের পর যুগ সময়ের সাথে সাথে টিকে থাকে, কিন্তু মানুষ তার যে নির্দিষ্ট আয়ু, তার যে নির্দিষ্ট সময়, তার থেকে বেশি তারা থাকতে পারে না। তাদেরকে প্রকৃতির নিয়মে তাদেরকে কি করতে হয়? চলে যেতে হয়। এটা একটা বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা বলছি যে সভ্যতার দুই ধরনের রূপ আমরা এখানে দেখতে পাবো। একটা হচ্ছে সভ্যতার ক্ষয়িষ্ণু রূপ, আর একটা হচ্ছে সভ্যতার বিনির্মিত রূপ। ক্ষয়িষ্ণু রূপ মানে হচ্ছে একটা সময় আস্তে আস্তে সভ্যতার ক্ষয় ঘটবে, হারিয়ে যাবে এগুলো সময়ের সাথে সাথে। আবার যখন এটা হারিয়ে যাচ্ছে, তখন একই সাথে পৃথিবীর অপর প্রান্তে নতুন আরেকটা সভ্যতার বিনির্মাণ হচ্ছে বা নতুন করে শুরু হচ্ছে। এই হচ্ছে আমাদের মূল যে কবিতাটা আছে, সেদিন এই মাঠ, এই সেদিন এই মাঠ কবিতার মূল বিষয়। এখানে কবি এটাও দেখাতে চাচ্ছেন যে একটা মানুষ যদি মারা যায়, একটা মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, একটা মানুষ যদি প্রকৃতি থেকে চলে যায়, পৃথিবী থেকে চলে যায়, তাহলে প্রকৃতির যে ন্যাচারাল কর্মকাণ্ডগুলো, সেগুলো কিন্তু থেমে থাকে না। ধরো আমার কাছের কোন একজন নিকটাত্মীয়, আমার কাছের কে একজন মারা গেল, সো ও মারা যাওয়াতে কি হবে? আমার মনে একটু দুঃখ বোধ কাজ করবে, আমি কয়েকদিন একটু শোক প্রকাশ করব। কিন্তু এই যে দেখো, আমার নিকটাত্মীয় মারা গেল, আমি শোক প্রকাশ করলাম। এখন তার শোকে, যে আমার একজন নিকটাত্মীয় মারা গেল, এই শোকে তো পৃথিবীর সকল কাজ বন্ধ থাকবে না। ধরো বৃষ্টি পড়তেছে, এখন বৃষ্টি তো বলবে না যে আচ্ছা ওর একজন নিকটাত্মীয় মারা গেছে, আমি হচ্ছে নিকটাত্মীয় জন্য ওরা শোক প্রকাশ করতেছে, আমি বৃষ্টি হয়ে ওদের দুঃখটাকে আরো বাড়ায় না দেই, আমি থেমে যাই। এরকম কি হয়? হয় না। তার মানে এখানে কবি দেখাতে চাচ্ছেন যে প্রকৃতির যে চিরায়ত কর্মকাণ্ডগুলো, যেগুলো হওয়ার কথা, সেগুলো কন্টিনিউয়াসলি হতে থাকবে। একটা মানুষের মৃত্যু, একটা মানুষের অনুপস্থিতি, এগুলো প্রকৃতির কোনো কিছুকে থামিয়ে দেয় না। এখানে তিনি খেয়া নৌকার এক্সাম্পল দিবেন, এরকম আরো অনেক এক্সাম্পল দিবেন, দিয়ে তিনি দেখানোর চেষ্টা করবেন যে ওগুলো নিজেদের মতো নিজেদের কর্মকাণ্ডকে চালিয়ে যাচ্ছে। এগুলোর যে চলা, সে চলাটাকে কোনো কিছু কারো মৃত্যু, কারো থাকা না থাকা, এগুলোকে আটকে রাখতে পারছে না। এই হচ্ছে আমাদের পুরো কবিতাটার বিষয়। আমরা কবিতাটা লাইন বাই লাইন যখন পড়বো, তখন ডিটেলসে আরেকটু পড়ার চেষ্টা করব। তো আপাতত আসো আমরা হচ্ছে আমাদের যে কবি পরিচিতি আছে, পাঠ পরিচিতি আছে, সেটা হচ্ছে একটু পড়ে নেই বা একটু দেখে নেই, ঠিক আছে? আমরা কবির সম্পর্কে জীবনানন্দ দাশ আমরা দেখতে পাচ্ছি তার জন্ম 1899 সালে। তার জন্ম হচ্ছে 1899 সালে বরিশাল শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। পিতার নাম সত্যানন্দ দাস এবং মাতা কুসুম কুমারী দাস। তোমরা ছোটবেলায় যখন তোমরা হচ্ছে 1, 2, 3 তে ছিলে, তখন হয়তো তোমরা কুসুম কুমারী দাসের ছড়া বা কবিতা হয়তো তোমরা পাইছো। সো এটা রিলেট করতে পারার কথা, চেনা চেনা লাগার কথা তোমাদের কাছে, ঠিক আছে? সো এখানে পিতা হচ্ছে সত্যানন্দ এবং মাতা কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেছেন 1899 সালে বরিশাল জেলায়। 17 ফেব্রুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেছেন। তোমাদের যাদের বাড়ি হচ্ছে বরিশালে, তারা হয়তো বা জীবনানন্দ দাসের বাড়ি, জীবনানন্দ দাস যে স্কুল থেকে পড়েছেন, এগুলো রিলেট করতে পারবা। তার স্কুল বা তার পড়াশোনা ছিল হচ্ছে বরিশালের ব্রজমোহন স্কুল থেকে, ব্রজমোহন কলেজ থেকে এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি শিক্ষা লাভ করেছেন, এসএসসি, এইচএসসি এবং এরপরের যে হায়ার স্টাডিজ আছে সেটা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি হচ্ছে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেছেন, অর্থাৎ তিনি মাস্টার্স করেছেন কলকাতা ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে বা ইংলিশ লিটারেচারে, ঠিক আছে? এমএ মানে হচ্ছে মাস্টার অফ আর্টস। তো তার মানে তার এখান থেকে আমরা যে জিনিসটা খেয়াল করবো, সেটা হচ্ছে তার জন্ম 1899 সালে বরিশাল জেলায়। তার পিতার নাম সত্যানন্দ দাস, মাতার নাম কুসুম কুমারী দাস। তিনি পড়াশোনা করছেন বরিশালের ব্রজমোহন স্কুল কলেজ থেকে, আর হায়ার স্টাডিজ নিয়েছেন হচ্ছে তিনি আমরা দেখতে পারতেছি কলকাতার প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, এই দুটো জায়গা থেকে। আচ্ছা, তার কর্মজীবনে আমরা একটু যদি খেয়াল করি, তিনি যেহেতু ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করছেন, তিনি কর্মজীবনে হচ্ছে ইংরেজি সাহিত্যে অধ্যাপক অর্থাৎ প্রফেসর হিসেবে তিনি হচ্ছে তার কর্মজীবনটাকে শুরু করছেন। একটা সময় তিনি আমরা দেখতে পারি যে তিনি হচ্ছে সাংবাদিকতার পেশা অবলম্বন করেছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। কেন আধুনিক জীবন চেতনার কবি?
কারণ তার সময় অন্যান্য যে কবিরা ছিল তাদের তুলনায় কম্পারেটিভলি উনার যে চিন্তা ভাবনা, উনার যে শব্দ প্রয়োগ, উনার যে কবিতার রচনা, কবিতার স্টাইল, এগুলো আধুনিক কবিদের সাথে মিলে যায়। মানে আরো ইউরোপের পাশ্চাত্যের যে বিভিন্ন ধরনের অনুষঙ্গ সেগুলোকেও তিনি হচ্ছে তার কবিতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেন। এই জন্য তাকে বলা হয় আধুনিক জীবন চেতনার কবি। বাংলা প্রকৃতির রূপ বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত, কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এই জন্য কিন্তু জীবনানন্দ দাশের আরেকটা নাম আছে, আমরা তাকে বলি হচ্ছে রূপসী বাংলার কবি। রূপসী বাংলার কবি কেন? কারণ তিনি হচ্ছে এই বাংলার যে রূপ বৈচিত্র্য, সেই রূপ বৈচিত্র্যকে তার কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন। আবার বুদ্ধদেব বসু তাকে হচ্ছে নাম দিছে নির্জনতম কবি। নির্জনতম কবি। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার যে ভাষা সেগুলোকে বলছেন চিত্ররূপময়, বা তার কবিতার মধ্যে কবিতাগুলো এত সুন্দর যে দেখে মনে হয় যে এগুলো হচ্ছে ছবির মতো ভিজুয়ালাইজ করানো হচ্ছে। ঠিক আছে, তো তাকে হচ্ছে রূপসী বাংলার কবি, নির্জনতম কবি বা নির্জনতার কবি, শুদ্ধতম কবি, এগুলো অনেক নামেই ডাকা হয়। বেশি পরিচিত হচ্ছে রূপসী বাংলার কবি এই নামে। তো তার কবিতায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে রূপ, সেই রূপটা উঠে আসে। এদেশের গাছপালা, লতাগুল্ম, ফুল পাখি, এগুলো হচ্ছে তার আজন্ম প্রিয়। জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের প্রকৃতির রং রূপের বৈচিত্র্য প্রকাশ পেয়েছে। প্রকৃতি প্রেমিক এই কবি প্রকৃতি থেকে তার কবিতার যে রূপরস সেটাকে সংগ্রহ করেছেন। এবং আমরা যদি আজকের কবিতাটা পড়ি, সেই দিন এই মাঠ, সেখানেও দেখবা যে তিনি হচ্ছে প্রকৃতির যে রূপ রস গন্ধ আছে সেগুলোকেই কিন্তু তিনি তার কবিতার অনুষঙ্গ করে তোলার চেষ্টা করেছেন। আচ্ছা, তো এই কবিতাটার এই যে আমরা উৎস যদি একটু খেয়াল করি, কবিতাটা নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্য থেকে। ঠিক আছে, রূপসী বাংলা কাব্য হচ্ছে তার একটা কাব্য গ্রন্থ। এই কাব্য গ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা আছে, যার মধ্যে প্রথম কবিতা হচ্ছে আমাদের সেই দিন এই মাঠ। দ্বিতীয়তে আমাদের একটা কবিতা আছে তোমরা যেখানে স্বাদ। তোমরা হয়তো বা এটা 8 বা 7 সম্ভবত পড়ে থাকতে পারো। তোমরা যেখানে স্বাদ, এই কবিতাটা তার হচ্ছে দ্বিতীয় কবিতা এই কাব্যের। তো রূপসী বাংলা এটা একটা তার কাব্যগ্রন্থ। আবারও বলছি, রূপসী বাংলা হচ্ছে তার একটা কাব্যের বই, যে বইয়ের প্রথম কবিতা হচ্ছে সেই দিন এই মাঠ। এই সেই দিন এই মাঠটা আমাদের আজকের আলোচ্য। এছাড়াও দ্বিতীয় যে কবিতা সেটার নাম হচ্ছে তোমরা যেখানে স্বাদ, সেটাও তোমাদের আগে পাঠ্য ছিল। এরকম আরো অনেকগুলো কবিতা এই কাব্যগ্রন্থের মধ্যে আছে। ঠিক আছে, সো উৎস আমরা একটু মনে রাখবো রূপসী বাংলা, এটা একটু জরুরি। এটা আমরা জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য একটু ভালো করে মনে রাখবো। এরপর এটার মূল কথা কি? মূল কথা বলা হচ্ছে যে মানুষের মৃত্যু আছে, কিন্তু জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। গভীর জীবন তৃষ্ণা নিয়ে এর সত্যই কবিতাটিতে অনুভূত হয়েছে। তার মানে মানুষের মৃত্যু আছে কিন্তু সৌন্দর্যের মৃত্যু নাই, এতটুকু তো আমরা বুঝছি। তারপরে বলা হয়েছে মানুষের স্বপ্নের মৃত্যু নাই। মানুষের স্বপ্নের মৃত্যু নাই মানে কি? তুমি দেখো যে ধরো আমি আজকে একটা স্বপ্ন দেখলাম, যে ধর আমি স্বপ্ন দেখলাম যে আমি হচ্ছে আমার গ্রামে কোনো স্টুডেন্ট বা কোনো ছেলে বা কোনো মেয়েকে আমি হচ্ছে অশিক্ষিত রাখবো না, তাদেরকে ন্যূনতম একটা শিক্ষা আমি সুযোগ করে দিব। এখন আমি একটা সময় তো মারা যাবো, ধরো আমার বয়স যে কোনো সময় মারা যেতে পারি, বাট ধরো কথার কথা যদি অ্যাভারেজ ধরি, আমি ধরো 50 বছর 60 বছর বয়সে আমি মারা গেলাম। তাহলে আমি 50-60 বছরে মারা যাওয়ার পরে তারপরে যে শিশুগুলো জন্মাবে আমার গ্রামে, কথার কথা আমি স্বপ্ন যেটা দেখছি, তো আমার গ্রামে এর পরে যে শিশুগুলো আসবে ওদের শিক্ষাটা কিন্তু আমি নিশ্চিত করতে পারতেছি না। কিন্তু এমন যদি হয় যে আমি অনেক টাকা পয়সা কামাইছি, আমি একটা স্কুল প্রতিষ্ঠা করে দিয়ে গেছি, আমি কিছু লোককে মানে সিলেক্ট করে দিয়ে গেছি যে যারা আমি থাকি বা না থাকি আমার পরবর্তীতে এই গ্রামের শিশুগুলোকে স্কুলের বা শিক্ষার আলো দেখাবে, তারা আবার তাদের পরে কয়েকজনকে এই দায়িত্বটা দিয়ে যাবে। এরকম করে আমি যদি অনেক টাকা পয়সা রেখে যেতে পারি, আমি যদি ওখানে টাকা পয়সা আর্ন করার কোন একটা সিস্টেম করে দিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমি মারা গেলেও আমার যে দেখা স্বপ্ন, সেই স্বপ্নটার কিন্তু মৃত্যু হচ্ছে না, স্বপ্নটা কেউ না কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তুমি দেখো এই যে নোবেল, যিনি হচ্ছে মেইনলি নোবেলটা দেয়, তিনি তো মারা গেছেন, তিনি তো এখন নাই, কিন্তু তিনি যে টাকাটা দিয়ে গেছেন সেই টাকাটা দিয়ে প্রতি বছর কি করা হচ্ছে? নোবেল দেওয়া হচ্ছে না মানুষকে টাকা পয়সা দেওয়া হচ্ছে না। তো উনি হয়তো বা মারা গেছেন, কিন্তু উনার যে কর্মকাণ্ডগুলো সেগুলো তো রয়ে গেছে, ওনার যে খারাপ কর্মকাণ্ড বলি ভালো কর্মকাণ্ড বলি সবই রয়ে গেছে। এরকম মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু মানুষের মারা গেলেও মানুষের স্বপ্নের কিন্তু কোনো ধরনের মৃত্যু থাকে না। মানুষ অন্য মানুষের মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে পারি, টিকিয়ে রাখতে পারি। এই কথাটা বলা হয়েছে যে গভীর জীবন তৃষ্ণা নিয়ে সত্যই কবিতাটিতে অনুভূত হয়েছে। এবং এখানে সারসংক্ষেপে আমরা দেখতে পাচ্ছি সভ্যতার দুইটা রূপ দেখানো হচ্ছে। একটা হচ্ছে ক্ষয়িষ্ণু রূপ, ক্ষয়িষ্ণু মানে হচ্ছে যেটার ক্ষয় হয়, অর্থাৎ ভঙ্গুর যে অবস্থা সেটা। আর বলা হচ্ছে একদিকে তার চলে বিনির্মাণ, তার মানে সভ্যতা একদিকে নষ্ট হচ্ছে আর একদিকে নতুন করে তৈরি হচ্ছে। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে,
অর্থাৎ মানুষের মৃত্যু হয়, কিন্তু প্রকৃতির থাকে চিরকালের ব্যস্ততা। তার মানে যে একটু আগে এক্সাম্পল দিলাম যে একটা মানুষ মারা গেলে তো বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাচ্ছে না, তার মানে মরণশীল মানুষকে মরতে হবে, মরবে, কিন্তু প্রকৃতিতে যে ব্যস্ততা, প্রকৃতির যে দৈনন্দিন কর্মকাণ্ড, দিনের বেলা এটা হবে, রাতের বেলা ওটা হবে, কোনো কিছুই থেমে থাকে না। তারা নিজেদের মতো নিজেদের যে রুটিন ওয়ার্ক আছে সেই রুটিন ওয়ার্ক করতে থাকে। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতের শিশির। তোমরা নিশ্চয়ই জানো যে শীতকালে রাত জুড়ে বা ভোরবেলা যে কুয়াশা পড়ে সেটাকে আমরা বলছি শিশির, তাই না? তো বলছে চালতা ফুল, চালতা গাছের বা চালতা ফলের হওয়ার আগে যে ফুলটা, সেখানে ভোরবেলা শীতের শিশিরটা ঠিকই পড়ে, কে থাকলো না থাকলো সেটা এখানে ম্যাটার করে না। লক্ষ্মী পেচকের কণ্ঠে, অর্থাৎ পেঁচা, আমরা বলি যে হুতুম পেঁচা, লক্ষ্মী পেঁচা, বিভিন্ন ধরনের পেঁচা থাকে। সো লক্ষ্মী পেঁচাকে ধারণা করা হয় যে লক্ষ্মী পেঁচা হচ্ছে মঙ্গল বার্তা আনে, ভালো, ঠিক আছে। সো বলা হচ্ছে লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সে মৃত্যুর রেশ। তার মানে খেয়া নৌকা, যে নৌকাগুলো ছোট ছোট একদম মানে পালতোলা নৌকা বা হচ্ছে মাছ ধরার বড় বড় নৌকা এরকম না, মানে ধরো খেয়া নৌকা, নর্মাল যে নৌকাগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে নৌকা নদী নালাতে চড়ার কাজ তারা চড়তে থাকে। এবং কোথাও এই যে একটা মানুষ মারা গেছে সেটার রেশ, সেটার কোন ধরনের এক্সাম্পল, সেটার কোন ধরনের প্রমাণ থাকে না। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। রহিত করা মানে কি? রহিত করা মানে হচ্ছে থামিয়ে দেওয়া বা বন্ধ করা, থামিয়ে দেওয়া বা বন্ধ করা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি যে একটা মানুষের মৃত্যু, সাধারণ মানুষের মৃত্যু কখনোই প্রকৃতির যে বহমানতা, প্রকৃতির বহমানতা মানে হচ্ছে প্রকৃতির চলমানতা, প্রকৃতির মতো চলবে। গ্রীষ্মকাল যে বর্ষাকাল আসবে, বর্ষাকাল যে শরৎ আসবে, হেমন্ত আসবে, শীত আসবে, এই যে বহমানতা, এই বহমানতাটাকে কোনোভাবে কি করতে পারে না, মানুষের মৃত্যু থামিয়ে দিতে পারে না। দ্যাটস ইট, এই হচ্ছে ব্যাপার। এখন একটা কবিতাকে আমরা আসলে অনেক দিক থেকে ব্যাখ্যা করতে পারি। তোমরা একজন জিজ্ঞেস করতেছিলা যে আপু এখানে কি আসলে এটার্নাল বা মানে নেভার এন্ডিং বিউটি এরকম কিছু বোঝায় কিনা? অনেক ধরনের কিছুতে আসলে তোমরা এই কবিতাটাকে কি করতে পারো, ব্যাখ্যা করতে পারো। এখন বিষয়টা হচ্ছে কি, যে দেখো একটা গান, ধরো যে কোনো গান, ওই গানটা যখন তুমি তোমার মন খারাপ অবস্থায় শুনো, ওই গানটা তোমার কাছে এক ধরনের ফিলিংস দেয়। যখন তুমি মন ভালো অবস্থায় শুনো, তোমার কাছে এক ধরনের অনুভূতি দেয়। যখন তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে শুনো, তোমার কাছে একরকম লাগে। তারপর ধরো ওই গানটা তোমাকে কেউ ডেডিকেট করছিল, এখন সে তোমার জীবনে নাই, সে হয়তো মারা গেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার সাথে কথা বলে না, এনিথিং কুড হ্যাপেন। সো ওই যে মানুষটা তোমাকে একটা গান দিয়ে গেছিল, ওই মানুষটার অনুপস্থিতিতে তুমি যখন গানটা শুনো আরেক রকমের ফিলিংস, ওই মানুষটার সাথে যখন শুনতো আরেক রকমের ফিলিংস। তার মানে একই গান, ডিপেন্ড করতেছে তোমার মনের অবস্থা, তোমার পারিপার্শ্বিক অবস্থা, সেটার উপর ডিপেন্ড করে গানটার যে ফিলিংস, গানটার যে অনুভূতি, সেটা কিন্তু পাল্টায় গেছে। সো কবিতার ক্ষেত্রেও তুমি চাইলে কবিতাটাকে অনেক জায়গা থেকে অনেক ভাবে ব্যাখ্যা করতে পারো। এখন তার মানে তুমি যখন একটা এসএসসি ক্যান্ডিডেট হিসেবে বা একটা বোর্ডের এক্সাম, মানে একটা পরীক্ষার্থী হিসেবে, একটা স্টুডেন্ট হিসেবে তুমি যখন একটা কবিতা পড়তেছো, তখন তুমি কি ভাবতেছো সেটা খুব একটা ম্যাটার করে না। সেখানে ম্যাটার করে যে দেখো কবি তো আর সারসংক্ষেপ মূল কথা দিয়ে যান নাই, দিয়ে গেছেন না, কবি খালি কবিতাটা লিখেই টাটা খোদা হাফেজ। তাহলে এই সারসংক্ষেপ মূল কথাগুলো কারা লিখছেন? যারা এই বইটার সম্পাদক আছেন, অর্থাৎ যারা এগুলোর কাজ করেছেন, সম্পাদনার কাজ করেছেন, যারা এই বিষয়গুলোর বোদ্ধা, যারা ভালো বোঝে, যারা এগুলোর জ্ঞান রাখে, তারা। তাহলে তুমি যাই ভাবো না কেন, তোমার অ্যান্সারটা কিন্তু এখানে যেই মূল ভাব আছে, যে সারসংক্ষেপ আছে, সেটার মধ্যে ইনক্লুডেড থাকতে হবে। তার মানে এখানে যদি বলা হয় যে এই কবিতাটা কবি ছ্যাঁকা খেয়ে লিখছে, কথার কথা, এখানে যদি বলা হয় যে কবিতাটা কবি ছ্যাঁকা খেয়ে মন খারাপ অবস্থায় লিখছে, তাহলে তোমাকেও কিন্তু তোমার অ্যান্সারটা ওইভাবে লিখতে হবে। তুমি চাইলে এখানে বলতে পারবা না যে কবি এটা খুশি মনে লিখছে। আমি কি বুঝাতে পারছি? তার মানে টোনটা, ভাইভটা, অনুভূতিটা এই বোর্ড বইয়ে যেই মূল ভাব বা যে পাঠ পরিচিতি দেওয়া আছে, সেই ভাইভে, সেই টোনে তোমাকে বলতে হবে। তো এই জন্য তোমরা অনেকেই বলতেছো যে আপু এখানে এটা বুঝাইছে কিনা, ওটা বুঝাইছে কিনা। এটা তোমার মনে হইতে পারে, এটা সত্য হতে পারে, সেটাকে আমরা উড়াই দিচ্ছি না। কিন্তু যখন অ্যাজ এ পরীক্ষার্থী হিসেবে, যখন অ্যাজ এ বোর্ডের ছাত্রী হিসেবে তুমি প্রশ্নটা উত্তর করবা, তখন তোমার অ্যান্সারটা বোর্ড বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একই রকমের ভাইভে, একই রকমের অনুভূতিতে যাইতে হবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা শব্দ ধরে ধরে হচ্ছে এই ব্যাখ্যাটা পড়লাম। এবার আসুন মূল কবিতাটা একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা দেখো, মূল কবিতাটা বলা হচ্ছে একদম শুরুতে, সেই দিনই মাঠ স্তব্ধ হবে না কো জানি। স্তব্ধ মানে কি? স্তব্ধ মানে হচ্ছে আমরা যেটাকে বলি থেমে যাওয়া, থেমে যাওয়া।
তো কবি কি বলতেছেন? কবি শুরু করতেছেন যে সেই দিন এই মাঠ, কোন একদিনের কথা বলতেছে, অদূর ভবিষ্যতে কোন একদিন এই যে মাঠটা আছে সেটা স্তব্ধ হবে বা থেমে যাবে, এমনটা যে হবে না সেটা তিনি জানেন। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। তার মানে এই যে নদী, তারপর নক্ষত্র, নক্ষত্র কোথায় থাকে? উপরে থাকে, অর্থাৎ নদী থাকে নিচে, নক্ষত্র থাকতেছে উপরে। সো উপরে নিচে পৃথিবীর পুরো যে চরাচর, এই পুরো পৃথিবীতে কি করা হবে? সেদিনও দেখিবে স্বপ্ন। তার মানে কে একজন স্বপ্ন দেখবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তাহলে আমরা যদি এই 4টা লাইনের একটু ব্যাখ্যা দাঁড় করাতে চাই, তাহলে এই 4টা লাইনের ব্যাখ্যা কি দাঁড়ায়? এই 4টা লাইনের ব্যাখ্যা দাঁড়ায় যে কবি জীবনানন্দ দাশ বেঁচে থাকা অবস্থায় তিনি স্বপ্ন দেখছেন বা তিনি কল্পনা করছেন যে যদি তিনি কখনো না থাকেন, কবি এমন একটা দিনের কথা চিন্তা করছেন যে দিন কবি পৃথিবীতে নাই, তিনি মারা গেছেন, তার মৃত্যু হয়েছে, কিন্তু তার মৃত্যু হওয়াতেও প্রকৃতিতে কোনো ধরনের পরিবর্তন আসতেছে না। প্রকৃতি তার আপন রূপে বিরাজ করতেছে এবং নক্ষত্র খচিত যে আকাশ, সে আকাশের নিচে বসে মানুষ তখনও কি করতেছে? বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতেছে। কেউ স্বপ্ন দেখতেছে যে সে অনেক বড় কিছু হবে, কেউ স্বপ্ন দেখতেছে যে সে এটা করবে, বাড়ি করবে, গাড়ি কিনবে। মানে মানুষের যা যা স্বপ্ন হওয়ার কথা, মানুষ এই নক্ষত্র খচিত আকাশের নিচে বসে বসে তাদের স্বপ্নগুলো দেখার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে মেনটেন করতেছে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে দেখো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ কবি এখানে দেখাতে চাচ্ছেন যে প্রকৃতির যে বহমানতা এবং মানুষের যে কল্পনা শক্তি, মানুষের যে স্বপ্ন দেখার শক্তি, সেটা কোনো কিছু কারো মৃত্যু, কারো থাকা না থাকা, এগুলোকে থামিয়ে রাখতে পারে না। প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে সম্পদ, সেটা নিজের মতো কি করতে থাকে? বিরাজমান থাকে। তাহলে আমরা এই 4টা লাইন আবার একটু ব্যাখ্যা করি, আবার একটু এক কথা যদি বলি, তাহলে এক কথা আমরা বলতে পারি যে কবি এমন একটা দিনের কল্পনা করছেন যেই দিন কবি পৃথিবীতে নাই, কবির মৃত্যু হয়েছে, কবি চলে গেছেন, কিন্তু কবির মৃত্যুতে প্রকৃতির বহমানতা থেমে থাকেনি। নক্ষত্র খচিত আকাশের নিচে আজও মানুষ তাদের যে লালিত স্বপ্ন, সেই স্বপ্ন দেখে। অর্থাৎ এখানে আমাদেরকে প্রকৃতির যে বহমানতা এবং প্রকৃতির যেই বিপুল যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে দেখানো হচ্ছে, যেই কর্মকাণ্ড কোনো কারণেই থেমে থাকছে না। কবি তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে কোনো একটা দিনের কথা ভাবার চেষ্টা করছেন, যেদিন তিনি এখানে এক্সিস্ট করেন না, যেদিন তিনি এখানে থাকেন না। এই হচ্ছে আমাদের প্রথম 4টা লাইন। ওকে, এরপরে আসো পড়ি কি বলা হয়েছে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। এমসিকিউতে থাকে যে লক্ষ্মী পেঁচা কার জন্য গান গায়? লক্ষ্মীর জন্য। তারপর হচ্ছে শিশিরের জলে কি ভিজে ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। এমসিকিউতে থাকে যে লক্ষ্মী পেঁচা কার জন্য গান গায়? লক্ষ্মীর জন্য। তারপর হচ্ছে শিশিরের জলে কি ভিজে? চালতা ফুল ভিজে। এই তো। সো এই 4টা লাইনকে আমরা একটু এখন ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজেবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। তার মানে আমি চলে যাব বলে, অর্থাৎ কবি বুঝতে পারছেন যে কবি মৃত্যুবরণ করবে, কিন্তু প্রকৃতির যেই বহমানতা, প্রকৃতির যে রেগুলার কাজ, যে প্রকৃতিতে শিশির পড়বে, শীতকালে ঠান্ডা হলে কুয়াশা হবে, কুয়াশায় চালতা ফুল ভিজবে, ভিজে যাবে, এই যে প্রকৃতির রেগুলার কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলোর কোনো কিছুই থেমে থাকবে না। কবি চলে যাবেন বলে কেউ তার যে রেগুলার কাজ, তার যে নিয়ম, তার যে রীতি, সেই রীতিতে ব্যত্যয় ঘটাবে না, কোনো ধরনের বাধা ঘটাবে না। যেমন এখানে লক্ষ্মী পেঁচার কথা বলা হচ্ছে যে কবি থাকুক বা না থাকুক, লক্ষ্মী পেঁচা কিন্তু তার যে গান, সে গানটা গেয়ে যাবে। কার জন্য? তার লক্ষ্মীর জন্য গান গেয়ে যাবে। কবির থাকা না থাকাতে এখানে আসলে কিছুই আসে যায় না। অর্থাৎ কবির যে অনুপস্থিতি, দেখো বলা হচ্ছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, অর্থাৎ কবির যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতিতে প্রকৃতির কোন ধরনের যে বহমানতার যে কোনো ধরনের পরিবর্তন বা বাধা বা থেমে থাকা হবে না, সেই দিকটাকে তিনি এখানে কি করার চেষ্টা করা হচ্ছে? উল্লেখ করার চেষ্টা করছেন। অর্থাৎ প্রকৃতি তার আপন নিয়মে চলবে, প্রকৃতির আপন নিয়মে প্রকৃতি হচ্ছে চলবে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। আচ্ছা, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এই সিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এটা প্রায় অনুধাবনে দেয়, আমরা এটা একটু ব্যাখ্যা করব। পাশাপাশি উপরে যে 3টা লাইন আছে, সেই 3টা লাইন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো বলা হয়েছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে,
অর্থাৎ স্বপ্ন পৃথিবী থেকে ঝরে পড়ে যায় না, স্বপ্নটা টিকে থাকে। মানে যে আমরা বলছি একদম শুরুতেই যে মানুষ মারা যেতে পারে, কিন্তু মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নটা টিকে থাকে, স্বপ্নের মৃত্যু হয় না। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। অর্থাৎ তিনি, আমরা বলছি যে তিনি একজন প্রকৃতিময় লেখক, তার লেখার মধ্যে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ, গাছপালা এগুলো উঠে আসে। তো তিনি সেটাই এখানে এক্সাম্পল দিচ্ছেন। তিনি বলছেন যে চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, অর্থাৎ কুয়াশা পড়ছে বা বৃষ্টি পড়ে আশেপাশের যে মাটি সেটা হচ্ছে ভিজে ভিজে গেছে। তো তিনি আশেপাশে একটা ভেজা ভেজা গন্ধ পাচ্ছেন, অর্থাৎ প্রকৃতির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসকে তিনি দেখার চেষ্টা করছেন। মৃদু কলরব, মৃদু কলরব মানে কি, যে মানুষ, পশু পাখি বা আশেপাশের যে সাউন্ড গুলো সেগুলো খুব মানে ঠান্ডা বা সন্ধ্যার বা বিকেলের যে শান্ত পরিস্থিতি, পরিবেশ, সেই পরিবেশটাকে তিনি তুলে ধরার চেষ্টা করছেন। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। চর কি বলো, এর আগে বলো, এই চর মানে কি? বিপুল মানে অনেক, আমরা বলি যে লুকায় লুকায় খবর সংগ্রহ করে, ডিটেকটিভ টাইপের। আর এখানে যে চর, সেই চর মানে হচ্ছে যে আমরা যখন কোন একটা, যে ধরো পলিমাটি থেকে যখন হচ্ছে মানে পানি সরে 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 সরে, ধরো পানিটা মানে একটা তো নদীর যে স্রোত পানি, সেটা তো এসে ভূমিতে পড়তেছে বা পানি থাকতেছে, আস্তে আস্তে পানিগুলো সরে যাচ্ছে। সরে গেলে যেখানে আগে নদীর পানি ছিল সেই জায়গাটায়, সে মাটিতে একটা পলিমাটি জন্মায় না? আস্তে আস্তে পলিমাটির জন্মানো জায়গাগুলো থেকে তো পানি সরে গেছে, ওখানে মাটি। সো কি হচ্ছে, নৌকাগুলো যখন থামবে, নৌকার মানুষগুলো যখন তাদের বাড়িতে যাবে, তখন তার একটা কুলে এসে নৌকা ঠেকায় না? অনেকটা কুলের মতো। চর বলতে আমরা একটা কুলের মতো বুঝাই, কিন্তু চরের উৎপত্তিটা হয় কোত্থেকে, যে যেখানে এখন চর, সেখানে আগে একটা সময় নদী ছিল। আস্তে আস্তে নদীর পানিটা শুকিয়ে গেছে, পলিমাটিগুলো থেকে গেছে, ওটা আস্তে আস্তে কম্পারেটিভলি কিছুটা শক্ত হয়েছে, ওখানে নদীটাকে ভিড়ায় ভিড়ায় মানুষগুলো নেমে যায়। ওটাকে বলতেছি আমরা হচ্ছে চর, ঠিক আছে? অর্থাৎ নদীর যে পলি, সেই পলি থেকে উৎপন্ন যে ভূভাগটা, সেটাকে আমরা বলতেছি চর। আচ্ছা, যারা ধরো স্বভাবগত দিক থেকে, বা যাদের কবিতার একটা স্বভাব থাকে, বা যাদের কবিতার মধ্যে হচ্ছে, যাদের কথার মধ্যে, বা জন্মগত বলতে তো আমরা এখানে আসলে জন্মের পর থেকে তো কবিতা শিখে আসি না, কিন্তু ধরো যাদের মধ্যে কবিতার একটা শক্তি অনেক আগে থেকে, শুরু থেকে বোঝা যায়। অনেকে কবিতা লেখেন ধরো অনেক বড় হওয়ার পরে, আর যাদেরকে আমরা বলছি স্বভাব কবি, আমরা ধরে নিই যে তিনি হচ্ছে জন্ম থেকেই কবিতা লেখার গুণ নিয়ে, শক্তি নিয়ে তিনি হচ্ছে জন্মাইছেন। যেমন আমরা বলি না, আরে ও তো জন্মাইছে আর্টিস্ট, মানে ও জন্মের পর থেকে ওর মধ্যে, বা ছোটবেলা থেকে ওর মধ্যে একটা শৈল্পিক ব্যাপার আছে। তো স্বভাব কবি মানে হচ্ছে জন্ম থেকে কবিত্ব শক্তি পাইছে এমন কোন ব্যক্তি যদি আমরা বলি, তাকে আমরা বলি স্বভাব কবি। সাধারণত এটা ব্যঙ্গ করে বলা হয়, এমনিও বলা হয়। আচ্ছা, বেবিলন ছাই কবি বলতেছে যে চারিদিকে শান্ত বাতি কখন থাকে বলতো? শান্ত বাতি বলতে এখানে কবি বুঝাচ্ছেন সন্ধ্যার যে সময়কালটা, সেই সন্ধ্যার সময়কালটাকে। দেখো, এটাকে তুমি দুই দিক থেকে চিন্তা করতে পারো। সন্ধ্যা মানে কি, দিনের শেষ, তার মানে কবির যে জীবনের শেষ, সেই সময়টাকেও তুমি চিন্তা করতে পারো, আবার একটা কর্মব্যস্ত দিনের শেষটাকেও তুমি চিন্তা করতে পারো। তো চারিদিকে শান্তবাতি কেন? কারণ সন্ধ্যা, এবং সন্ধ্যার যে প্রকৃতি, সে প্রকৃতির যে রূপ, সেটা কিন্তু অন্যরকম সুন্দর। দেখা যাচ্ছে যে পাখিরা যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াইছে, ওরা সন্ধ্যায় কি করে, দল বেঁধে নিজের যে বাসা, সে বাসায় ফেরত আসে। তো এখানে কবি সন্ধ্যার যে প্রকৃতির রূপ, সে রূপের বর্ণনা দিচ্ছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শীতকালের একটা সন্ধ্যা, যেখানে আশেপাশে কুয়াশা ঘেরা, নদীগুলো চরে এসে, নদীর চরগুলোতে এসে নৌকাগুলো হচ্ছে থামতেছে, এবং সন্ধ্যার যেই সন্ধ্যা নামবে, একটু একটু অন্ধকার, একটু একটু আলো আছে, এই যে আলো অন্ধকারের যে খেলা, যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে কবি হচ্ছে দেখানোর চেষ্টা করছেন। কবি দেখানোর চেষ্টা করছেন যে এই আলোটা খুবই শান্ত, যে সন্ধ্যাও নেমে যাচ্ছে, সূর্যের আলোটাও কমে আসতেছে, তাহলে সূর্যের আলোর যে প্রখর তাপ, সে প্রখর তাপটা নাই, নৌকা থেকে অল্প অল্প আলো আসতেছে, অর্থাৎ পুরো জায়গাটা একেবারে অন্ধকারও না, আবার আলোকিতও না। সো ওই সিচুয়েশনটাকে, ওই এনভায়রনমেন্টটাকে তিনি পরিচয় দিচ্ছেন শান্ত বাতি দিয়ে, অর্থাৎ সন্ধ্যার যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশটাকে তিনি এখানে দেখানোর চেষ্টা করছেন। এবং তিনি বলছেন যে এই যে স্নিগ্ধতাটা, এই যে সুন্দর রূপটা, এই রূপটা চিরকালই থাকে, এটা কখনোই বিনষ্ট হয় না বা থেমে যায় না। যে খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, অর্থাৎ চরের কাছাকাছি নৌকাগুলো লাগছে, কারণ রাত হয়ে গেছে, মাঝিরা এখন যে যার বাড়িতে ফেরত যাবে।
ঠিক আছে, তার মানে এতটুকু ছিল প্রকৃতির রূপ। এবার আসি লাস্ট যে দুইটা লাইন, যে দুইটা লাইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। কোন সব গল্প? এখানে এই সব গল্প বলতে বোঝানো হচ্ছে প্রকৃতির যে চিরকালীন বহমানতা, প্রকৃতির যে নিয়ম, প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে বোঝানো হচ্ছে। যে প্রকৃতির যে সৌন্দর্যের গল্পগুলো, এইসব গল্প মানে কি, এখানে যে গল্পগুলো আমরা পাইছি, খেয়া নৌকা চরে লাগা, আশেপাশের শান্ত বাতি, তারপরে হচ্ছে লক্ষ্মী পেঁচার গান গাওয়া, চালতা ফুলের শিশিরের জলে ভেজা, এগুলো কি প্রকৃতির সৌন্দর্য। সেখানে এইসব গল্প বলতে তিনি বোঝানোর চেষ্টা করছেন প্রকৃতির যে সৌন্দর্যের রূপ বৈচিত্র্যগুলো আছে সেগুলোকে। তো প্রকৃতির সৌন্দর্যগুলো কি হবে? চিরকাল বেঁচে থাকবে। কবি মারা গেছেন, সমস্যা নাই, কবির যে পরবর্তী প্রজন্ম তারাও কিন্তু দেখবে যে নৌকা, খেয়া নৌকাগুলো চরে এসে লাগতেছে, তারাও যদি চায় তারাও শীতের সময় দেখতে পাবে যে চালতা ফুল শিশিরের জলে ভিজতেছে। তার মানে প্রকৃতির সৌন্দর্যগুলো চিরকালীন সব সময় বেঁচে থাকবে, টিকে থাকবে। এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে গেছে। সো এখানে আমাদেরকে একটু বুঝতে হবে যে এশিরিয়া এবং বেবিলনটা কি। আমরা একটু শব্দার্থতে চলে যাই, তাহলে দেখবো। এই যে দেখো এশিরিয়া, এশিরিয়া কি? এশিরিয়া হচ্ছে আমাদের প্রাচীন পশ্চিম এশিয়া, দক্ষিণ পূর্ব ইউরোপ, এরকম জায়গাগুলোর মাঝখানে অবস্থিত একটা সাম্রাজ্য। যেমন আমরা হচ্ছে আরো অনেক মেসোপটেমীয় সভ্যতা, তারপর হচ্ছে সিন্ধু সভ্যতা, এরকম অনেক কিছুর নাম শুনছি। তো এশিরিয়াও হচ্ছে এরকম একটা যুগ বা এরকম একটা, আমরা যেটাকে বলতে পারি সাম্রাজ্য, যেটা অনেক আগে বিদ্যমান ছিল। দেখো বলা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব, খ্রিস্টের জন্মের কত বছর আগে, মানে আমরা যে সাল গণনা করছি 2500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 605 অব্দ পর্যন্ত বিদ্যমান ছিল। তোমরা জানো যে এখন আমরা কি করি, 2024, 2025, 2026 এভাবে কাউন্ট করি, বাট তখন কিন্তু উল্টা কাউন্ট করা হতো। ঠিক আছে, তো মানে উল্টা কাউন্ট করা মানে করি আমরা খ্রিস্টের জন্মের বা খ্রিস্ট সাল ধরার আগের থেকে চিন্তা করছি। তো এখানে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব 2500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 605 অব্দ পর্যন্ত এই সভ্যতাটা এক্সিস্ট করতো। এখন আর এই সভ্যতাটা এক্সিস্ট করে না, এটা খালি নামেই আছে যে একটা সময় এখানে এশিরীয় সভ্যতা ছিল, এখন আর এটার কোনো অস্তিত্ব নাই। আর বেবিলন শব্দটা আমরা পাইছি, দেখো বেবিলন কি বলা হচ্ছে যে খ্রিস্টপূর্ব 1894 অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী যেখানে সব থেকে কাছাকাছি এসেছে, সেখানে আক্কাদ নগরের মাঝামাঝি স্থানে ব্যাবিলন সভ্যতা গড়ে ওঠে। ব্যাবিলন শব্দটির অর্থ হচ্ছে দেবতার নগরী। তার মানে আমরা এই যে দুটো এক্সাম্পল পাচ্ছি, এশিরিয়া এবং বেবিলন, দুইটাই হচ্ছে আমাদের সভ্যতার উপাদান বা সভ্যতার অনুষঙ্গ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এশিরিয়া বা বেবিলন যাই বলি না কেন, এগুলো কোনোটাই কিন্তু এখন আর নাই, আগে ছিল। এবং এখন আর নাই, আগে ছিল, এখন এগুলো কি হয়েছে, ক্ষয় হয়ে গেছে বা বিনষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। এবং মনে করা হয় যে তোমরা একটা ওই যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম শুনছো না, পৃথিবীর 7টা আশ্চর্যতম জিনিসের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু আছে যে বেবিলন বলে যে একটা বলা, যে বেবিলনের শূন্য উদ্যান। ঠিক আছে, ছবি একটু গুগল করলে দেখতে পারবা, বেবিলনের শূন্য উদ্যান লিখে যদি সার্চ দাও, এটা কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এখানে এশিরিয়া এবং বেবিলন কি, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব শব্দার্থ থেকে। তো এতটুকু বুঝলাম যে এগুলো হচ্ছে সভ্যতার কোন একটা অনুষঙ্গ বা উপাদান, যেগুলো আগে এক্সিস্ট করত, আগে এগুলোর অস্তিত্ব ছিল, এখন আর নাই। এজন্য বলা হচ্ছে এশিরিয়া ধুলো আজ। তার মানে এশিরিয়া সভ্যতাটা নষ্ট হতে হতে ধুলোর সাথে মিশে গেছে, বেবিলন ছাই হয়ে আছে। তার মানে বেবিলন বলে যে জিনিসটা তখন আমরা চিনতাম সেটা নাই, এটা পুরে ধ্বংস হয়ে গেছে, এটা এখন আর এক্সিস্ট করে না। তার মানে এই দুইটা লাইনের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যাটা কি, যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা চিরকাল থাকবে, কিন্তু সভ্যতার যে অনুষঙ্গ বা উপাদানগুলো সেগুলোর একটা না একটা সময় ক্ষয় হবে, বিনষ্ট হবে। একদিকে এগুলো ক্ষয় ঘটবে, অন্যদিকে এগুলোর বিনির্মাণ ঘটবে, অন্য কেউ অন্য কোনো জায়গায় নতুন করে এই ধরনের সভ্যতা নির্মাণ করবে। এই হচ্ছে আমাদের যে লাস্টের যে দুইটা লাইন, সে দুইটা লাইনের উল্লেখযোগ্য মানে ব্যাখ্যা, যে প্রকৃতির যে বহমানতা সেটা ঠিকঠাক ভাবে চলবে, কিন্তু সভ্যতা সময়ের সাথে সাথে একটা সময় কি হবে, নষ্ট হয়ে যাবে। মানুষের যেরকম মৃত্যু হবে, প্রকৃতি বহমান থাকবে, সভ্যতার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, কবিতা মুখস্থ করা লাগবে নাকি? না, মুখস্থ করা লাগবে না। বহমানতা মানে হচ্ছে চলমানতা, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, থেমে থাকবে না কারো জন্য, সেটা। তো আমরা একটু শব্দার্থগুলো দেখি। কিছু আছে তোমাদের মূল বইয়ের, কিছু আছে অতিরিক্ত। যেমন মূল বই সেদিন এই মাঠ ... কবে আর ঝরে, এখানে কবি বুঝাতে চাচ্ছেন যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা হচ্ছে কখনোই হারিয়ে যাবে না, এই যে প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ, কল্পনাকে তৃপ্ত করে যাবে। এবং কবি এই জিনিসটা এখানে উল্লেখ করার চেষ্টা
চেষ্টা করছেন। আমি চলে যাব বলে ডট ডট লক্ষ্মীটির তলে, এখানে তিনি বোঝাতে চাচ্ছেন যে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, মানুষের মৃত্যু হয়, কবিরও মৃত্যু হবে, কিন্তু প্রকৃতির যে চিরন্তন যে সৌন্দর্যগুলো, শিশিরের জলে ঠান্ডায় চালতা ফুল ভেজা, লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর জন্য গান গাওয়া, এই ধরনের কাজগুলো অনন্ত কালব্যাপী চলতে থাকবে এবং এগুলো কোনোভাবে কি হবে না, থেমে থাকবে না। আচ্ছা, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে, এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মানুষের গড়া যেই সভ্যতা, সেই সভ্যতা বিলীন হয়ে যায়। এশিরীয় বেবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আসলে কিছুই না, কিন্তু প্রকৃতি কিন্তু তার মতো বিরাজ করছে। এটার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কখনোই শেষ হচ্ছে না। আচ্ছা, এবার আসলে আমরা অতিরিক্ত কিছু শব্দার্থ দেখি, যেমন স্তব্ধ মানে কি, লক্ষ্মী পেঁচা কি, ঠিক আছে। তারপরে হচ্ছে লক্ষ্মী পেঁচা বলতে এখানে বলা হয়েছে, দেখো পুরাণে, হ্যাঁ মিথ যেটাকে আমরা বলি, পুরাণে দেবী লক্ষ্মীর বাহন রূপে একটা পেঁচার কথা বলা হচ্ছে, যেটার নাম লক্ষ্মী পেঁচা। তারপরে হচ্ছে আমরা এশিরিয়া এবং বেবিলন এই দুইটা সভ্যতার কথা তো মোটামুটি পড়লাম। নিমগ্ন চিত্ত মানে হচ্ছে খুবই মনোযোগের সাথে, নিমগ্ন চিত্ত মনোযোগের সাথে। একটু দেখার চেষ্টা করি, কাব্যগ্রন্থে কি গল্প আছে? না রে বাবা, কাব্যগ্রন্থে গল্প কেন থাকবে, এটা তো কবিতা। একটু পড়ার চেষ্টা করি। প্রথমে বলা হচ্ছে সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি কি বুঝিয়েছেন। আচ্ছা, সোনার স্বপ্নের স্বাদ বলতে মানুষের জীবনের যে স্বপ্ন, মানুষের জীবনের যে আশা, মানুষের জীবনের যে আকাঙ্ক্ষা, মানুষের জীবনের যে কল্পনা, সেগুলোকে কবি বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ মানুষ যখন বেঁচে থাকে তখন কিন্তু মানুষ অনেক স্বপ্ন দেখে। ধরো তুমি এখন অনেক কিছু স্বপ্ন দেখতেছো, তুমি স্বপ্ন দেখতেছো যে তুমি এসএসসি তে একটা এই রেজাল্ট করবা, এরপর এইচএসসি তে অমুক কলেজে পড়বা, অমুক ইউনিভার্সিটিতে পড়বা, অমুক মেডিকেলে পড়বা, এরকম তুমি স্বপ্ন দেখতেছো না? এরকম প্রত্যেকটা মানুষ যখন মানুষ বেঁচে থাকে তখন তার জীবনে অনেক আশা থাকে। আশা যদি না থাকতো আমরা কিন্তু বেঁচে থাকতাম না। আমরা অনেক কিছু কল্পনা করি, আমরা অনেক স্বপ্ন দেখি, আমাদের অনেক আকাঙ্ক্ষা থাকে যে আমরা অনেক বড় হব, অনেক কিছু করব। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো যখন আমরা যেহেতু মরণশীল, আমরা যখন মারা যাই আমাদের মৃত্যু ঘটে, কিন্তু আমাদের যে আশা, যে স্বপ্নগুলো, সেগুলোর কিন্তু কোনো ধরনের শারীরিক মৃত্যু সম্ভব না। অর্থাৎ কবি এখানে দেখাতে চাচ্ছেন যে প্রকৃতির যে অবিনাশী শক্তি সেটা চিরকাল টিকে থাকে বা বয়ে যায়, কিন্তু মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো দ্বারা আমাদের কল্পনাগুলোকে তিনি এখানে বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ সোনার স্বপ্নের স্বাদ বলতে কি বুঝিয়েছেন, আমরা যেহেতু দুইটা প্যারা করব, প্রথম প্যারায় প্রথম লাইনে আমরা লিখব সোনার স্বপ্নের স্বাদ বলতে বোঝানো হয়েছে মানুষের জীবনের যে স্বপ্ন, মানুষের জীবনের যে কল্পনা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই জিনিসটাকে তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। তারপর আমরা ব্যাখ্যা দিব যে মানুষ মরণশীল, কিন্তু মানুষ যে স্বপ্নগুলো দেখে, যে আশাগুলো দেখে, সেগুলো কি হয়, টিকে থাকে। এরকম করে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এরপর সেকেন্ড যে অনুধাবনটা, সেখানে কি বলা হয়েছে দেখো, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, চরণটিতে কি বোঝানো হয়েছে। তো আমরা প্রথম বাক্যে বলবো যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না বলতে বোঝানো হয়েছে প্রকৃতির যে রূপ রস গন্ধ, এটা কখনোই থেমে থাকবে না বা হারিয়ে যাবে না। বিবর্তন ঘটবে, সভ্যতার পরিবর্তন ঘটবে, কিন্তু প্রকৃতির রূপ নিয়ে, নিজের কাজ নিয়ে ঠিকই বিরাজ করবে। এখানে তুমি চাইলে দু একটা এক্সাম্পল দিতে পারো যে মাঠে চঞ্চলতা থাকবে, খেয়া নৌকাগুলো ঠিকই চড়ে এসে ভিড়বে, চালতা ফুল শিশিরের জলে ভিজবে, এরকম কোনো কিছুই থেমে থাকবে না একটা মানুষের জন্য। এরপর এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, কেন? কারণ এগুলো সভ্যতার অনুষঙ্গ এবং সভ্যতা সময়ের সাথে সাথে একটা সময় বিলীন হয়ে যায়, কিন্তু প্রকৃতির যেই ব্যাপারটা সেটা কখনোই বিলীন হয় না, এটা টিকে থাকে চিরন্তন। ওকে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? পৃথিবীর এইসব গল্প বলতে কবি বুঝানো হচ্ছেন প্রকৃতির যে বিভিন্ন গল্পগুলো, প্রকৃতির যে কর্মকাণ্ডগুলো, প্রকৃতির যে রূপগুলো, প্রকৃতির যে সৌন্দর্যগুলো, এগুলো যে বেঁচে থাকবে, এগুলো যে টিকে থাকবে, সেটাকে তিনি এখানে বোঝানোর চেষ্টা করছেন যে এখানে প্রকৃতির সৌন্দর্যগুলো সবসময় টিকে থাকবে, এগুলো কোনো ধরনের বিনাশ ঘটবে না। মানুষের মৃত্যু হলেও, মানুষের গড়া কোনো কিছুর মানুষের মৃত্যু হবে, মানুষ যা তৈরি করবে সেটারও মৃত্যু হবে, কিন্তু প্রকৃতির কখনো থেমে থাকা বা প্রকৃতির কখনো বিনাশ ঘটবে না। মানুষের স্বপ্ন স্বাদগুলো কি হতে থাকবে, পূরণ হতে থাকবে। আচ্ছা, এরপর বেবিলন ছাই হয়ে গেছে বলতে কি বোঝানো হয়েছে? এই যে এই একই জিনিস, এই দুটো একই জিনিস। এখানে মানুষ সৃষ্ট যে সভ্যতা, সেই সভ্যতার বিনাশের কথা বোঝানো হয়েছে। লক্ষ্মী পেঁচার গান গাওয়ার মধ্যে আমরা আসলে মাঝে এখানে কোন বিষয়টা ফুটে উঠেছে, লক্ষ্মী পেঁচার গান গাওয়ার মাঝে কোন বিষয়টা ফুটে উঠেছে সেটা আমাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। তো লক্ষ্মী পেঁচার গান গাওয়ার মাঝে প্রকৃতির যে বহমানতা, সেই বহমানতার কথা বোঝানো হচ্ছে। যে এখানে লক্ষ্মী পেঁচা তো আসলে
প্রকৃতির শাশ্বত রূপের বা প্রকৃতির যে চলমান রূপ, সে চলমান রূপের একটা প্রতীক। তো এখানে লক্ষ্মী পেঁচার সহজাত যে প্রবৃত্তি, তার যে কাজ, সে কাজটা হচ্ছে সে গান করবে, সাউন্ড করবে। তো সেটা যে চলতে থাকবে, সে চলতে থাকা দিয়ে প্রকৃতির বহমানতাটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। প্রকৃতির বহমানতা, এইটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ওকে, সো আমরা অনুধাবনগুলো দেখলাম। এবার আসো আমরা একটা সৃজনশীল একটু আমি এক্সপ্লেইন করে দেই, তারপরে তোমরা হচ্ছে সৃজনশীল একটু অ্যান্সার করবা। এর আগে একটু বলি যে গত ক্লাসে তোমাদেরকে একটা হচ্ছে সৃজনশীল লেখার জন্য দেওয়া হয়েছিল। তিনটা পরিচ্ছেদে কি ছিল আবার একটু রিকল করি আমরা। একটা ঈদ কাটায়ও, ঈদ তো আসলে আনন্দের সময়, তো সবাই ঠিকঠাক মতো আনন্দ কইরো, পাশাপাশি হচ্ছে পড়াশোনা সব একেবারে ভুলে টুলে যাও না, একটু একটু মনে রাখো, পুরোপুরি মনে না রাখলেও। তো তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ইনশাল্লাহ ঈদের পরে আসলে আবারও কথা হবে। আর তোমরা যারা যারা হচ্ছে সালামি চাইছো, তোমাদের সালামি হচ্ছে সবার দোয়া দেওয়া সম্ভব না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।